আজ থেকে আমরা জৈব রসায়নের কিছু প্রশ্ন আলোচনা করব। তো আমি আগের ভিডিওগুলোতে তোমাদের জৈব রসায়ন কমপ্লিট করে দিয়েছি, 6টা ভিডিও মনে হয় করেছি। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো করে দেখেছো। তো তোমাদের কাছে নিশ্চয়ই টেস্ট পেপার আছে সবাইকার কাছে। তো টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো জৈব রসায়ন থেকে এসছে সেগুলো আমি পেজ ধরে ধরে তোমাদের সমাধান করব এবং প্রশ্নগুলো লিখে লিখে করব। তো তোমরা ঠিক করে প্রশ্নগুলো লিখে নেবে, একটা আলাদা খাতা করে নেবে দরকার হলে, দিয়ে সেখানে প্রশ্নগুলো সব লিখে উত্তরগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে? তো তোমরা যখন ভিডিওটা দেখবে তখন তোমাদের কাছে টেস্ট পেপারটা রাখবে এবং প্রশ্নগুলো দেখে নেবে। আমি পেজ নাম্বার দিয়ে দাগে দেখিয়ে দিচ্ছি কত দাগে কি প্রশ্ন দিয়েছে সেগুলো। তো প্রথম প্রশ্ন আমাদের যেটা দিয়েছে পৃষ্ঠা নম্বর 218 থেকে টেস্ট পেপারে শুরু হচ্ছে, পেজ নাম্বার 218 218 পৃষ্ঠার প্রথম শর্ট কোশ্চেন দিয়ে শুরু করি। 1.15 দাঁড়িয়ে দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যালকেন। হুইচ is the which of the following is an alkane? অ্যালকিন এর মধ্যে কোনটা অ্যালকিন সেটা আমাদের দিয়েছে, চারটা অপশন দিয়েছে। এক নম্বর দিয়েছে C2H6, অপশন বি দিয়ে দিয়েছে C2H2, অপশন সি দিয়ে দিয়েছে C2H4, অপশন ডি দিয়ে দিয়েছে C3H8। তো দেখো অ্যালকিনের ক্ষেত্রে সাধারণ সংকেত হলো CnH2n। CnH2n প্রথমটাটা বুঝতেই পারছি আমরা দিয়েছি ইথেন, এটা হলো অ্যাসিটিলিন, এটা হলো ইথিলিন, ওকে, এটা দিয়েছে প্রোপিন। তার মানে আমাদের উত্তর হবে অপশন সি ইথিলিন, এটা হলো একটা অ্যালকিন, ঠিক আছে? তো উত্তরটা আমরা করে ফেলেছি। এরপরে আমাদের প্রশ্ন আছে What is the UPAC name of HCHO? একদম আমি ফার্স্ট পেজ থেকে শুরু করেছি, তোমরাও দেখবে। HCHO হচ্ছে ফর্মালডিহাইড, আমরা জানি। তো এর নাম কি? এটা হচ্ছে মিথানল। ইউপ্যাক নেম যখন করিয়েছিলাম তখন নিশ্চয়ই করিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে নাম হচ্ছে মিথানল। ফর্মালডিহাইডের আমাদের ইউপ্যাক নেম। তারপরে দিয়েছে তার অর আছে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন CH3 ও CH3, আর একটা দিয়েছে হচ্ছে CH3 CH2OH। এরা কি পরস্পর? এরা হচ্ছে, প্রথমটা হলো ডাইমিথাইল ইথার, এটা হলো ইথাইল অ্যালকোহল, ডাই মিথাইল ইথার, আর এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ওকে, এই দুটো হচ্ছে কি পরস্পরের সমাবয়ব এবং হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা দেখা যায়। পরস্পর হচ্ছে সমাবয়ব, এটা পরস্পরের হচ্ছে সমাবয়ব এবং এখানে যে সমাবয়বতা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কার্যকরী। কারণ এর ক্ষেত্রে আছে, প্রথমটার ক্ষেত্রে আছে হচ্ছে যে গ্রুপটা সেটা হচ্ছে ইথার, এখানে আছে হচ্ছে OH গ্রুপ এইটা, আর এখানে আছে ইথার। তাহলে এখানে যে সমাবয়ব যেটা দুজনেরই সাধারণ সংকেত হচ্ছে C2H6O এবং এটা পরস্পর কার্যকরী মূলক ঘটিত
সমবায়বতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। 2.1 এর পরের প্রশ্ন ছিল। নেক্সট, মেনশন ওয়ান ইউজ অফ পিভিসি ব্যবহার। তোমরা পারবে, আমি বলে দিয়েছি না, এটা বলার কিছু নেই। 2.17 ছিল, সরি কোশ্চেন নাম্বারটা তো 2.17, 2.18। পিভিসি ব্যবহার তোমরা জানো কি জিনিস, সেটা আমি আর বলছি না। পিভিসি এর ব্যবহার তোমরা এটা দেখে নেবে বা পড়ে নেবে, বলে দেওয়াই আছে, নতুন করে আর কিছু বলছি না, কি কাজে লাগে। ঠিক আছে, এরপর চলে আসি আমাদের 3.9। হোয়াট ইজ এলপিজি? এলপিজি কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি জানি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর এর উপাদান কি বলেছে? কম্পোনেন্ট। প্রধান উপাদান বলেছে কম্পোনেন্ট হচ্ছে বিউটেন, আমরা জানি এলপিজি প্রধান উপাদান হচ্ছে বিউটেন। এছাড়াও নিম্ন আণবিক ওজন সম্পন্ন কিছু অ্যালকেন থাকে, কিন্তু প্রধান উপাদান হচ্ছে বিউটেন। এলপিজি কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওকে, আচ্ছা, এরপর দিয়েছে হচ্ছে ডিনেচার স্পিরিট কি? এর অরে আছে ডিনেচার স্পিরিট। ডিনেচার স্পিরিট আমরা জানি কি? আমাদের রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য এর মধ্যে মিথানল 10%, পিরিডিন ন্যাপথা মেশানো হয় 0.5% এবং এটা বিষাক্ত হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ডিনেচার্ড স্পিরিট। এটা ভিডিওতে আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। হলো 3.9 এর প্রশ্নটা আমরা কমপ্লিট করলাম। এরপর চলে আসে 3.9 এর পর আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে 4.12। 4.12 তে প্রশ্ন দিয়েছে an organic compound have molecular formula। একটা অর্গানিক জৈব যৌগের বড় প্রশ্ন এগুলো 3 নম্বরের। জৈব যৌগের সংকেত দিয়ে দিয়েছে মলিকুলার ফর্মুলা দিয়ে দিয়েছে হচ্ছে C2H4O2। C2H4O2 মানে এটা হলো, যদি ভেঙে লিখি, CH3CH, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কেন বুঝলাম ইথানিক অ্যাসিড কি বলেছে? কোশ্চেনটা পড়ি। অ্যান অর্গানিক কম্পাউন্ড হ্যাভিং মলিকুলার ওয়েট, ফর্মুলা দিয়ে দিয়েছে দিস, রিঅ্যাক্ট উইথ NaHCO3, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি কি অ্যাসিড মাত্রই কার্বনেট এবং বাইকার্বনেটের সঙ্গে উৎপন্ন করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এখানে এটা অ্যাসিড, তাহলে এর সঙ্গে CH3CH এর সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 যখন বিক্রিয়া করছে উৎপন্ন করবে কি? আমরা জানি সোডিয়াম অ্যাসিটেট CH3CNA প্লাস CO2 প্লাস জল। তাহলে এটা বলেছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে রিঅ্যাক্ট করছে, বিক্রিয়া করছে কার সঙ্গে? সোডিয়াম বাইকার্বনেটের সাথে, এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড? আমরা স্ট্রাকচারাল ফর্মুলা দেখাতে বলেছে। তাহলে স্ট্রাকচারাল ফর্মুলা কি? অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা, হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড? আমরা দিয়ে দিয়েছি অ্যাসিটিক অ্যাসিড, স্ট্রাকচারটাও দেখিয়ে দিচ্ছি। অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচার এরকম হয়, আমরা জানি
কার্বক্সিলিক গ্রুপ COOH এইভাবে থাকে, অক্সিজেনটা একটু এখানটা মাথায় হবে, আমি ওখানটা দেখাইনি, ঠিক আছে। এটা স্ট্রাকচারাল ফর্মুলা মানে রাইট ডাউন দ্য কেমিক্যাল রিঅ্যাকশন লিখে ফেলেছি। আচ্ছা, টেফলনের মনোমার কি? টেফলনের মনোমার কি, এর সঙ্গে পার্ট কোশ্চেন আছে। হোয়াট ইজ দ্য মনোমার অফ টেফলন? টেফলনের ফুলে পুরোটা লেখা উচিত ছিল, তাও লিখলাম ছোটতে। টেফলনের মনোমার আমরা কি জানি? CF2, ঠিক আছে। টেফলনের মনোমার হচ্ছে CF2। আমি তখন ভিডিওতে লিখেছিলাম না, ভিডিও যখন করেছিলাম ওটা ভুল করে CH2 লিখে ফেলেছিলাম, ওটা CF2 হবে, এটা তোমরা দেখে নেবে। ওটা লেখাটা ভুল হয়েছিল, আমাকে তো একজন জানিয়েছে, তো ওটা আমি লিখতে গিয়ে ভুল করে ফেলেছিলাম, ওটা CF2 হবে। ওটা বিক্রিয়াটা দেখিয়েছিলাম টেফলন কেমন দেখতে হয়। তো আমাদের টেট্রাফ্লুরো ইথিলিন, টেট্রাফ্লুরো ইথিলিন বা ইথিন একই ব্যাপার। টেট্রাফ্লুরো ইথিলিন হলো টেফলনের মনোমার, এর মনোমার হলো টেট্রাফ্লুরো ইথিলিন। আচ্ছা, তারপরে দিয়েছে অরের একটা প্রশ্ন আছে, এর অরের যে প্রশ্নটা দিয়েছে আমরা এবার দেখবো, মুছে দিলাম, তোমরা ঠিক করে করবে, প্র্যাকটিস হয়ে যাবে। পুরো চ্যাপ্টার রিভিশন হচ্ছে এখন, আমরা এখন চ্যাপ্টার ধরে ধরে রিভিশন করব, প্রশ্ন আলোচনা করে। এর অর কি দিয়েছে? আইডেন্টিফাই A and B, এটা রিঅ্যাকশন দিয়েছে, তোমরা পারবে, না পারার কিছু নেই। CH3 সব করিয়ে দেওয়া আছে। কনসেন্ট্রেটেড মানে গাঢ় H2SO4 দিলে জলাবশী পদার্থ 170, আমরা শিখেছিলাম 165 থেকে 70 দিলে এটা কি হবে? আগুন জল বেরিয়ে গিয়ে হবে CH2, ইথিলিন তৈরি হয়। এটা হলো তাহলে A। এখানে যখন ব্রোমিন দিচ্ছে, ব্রোমিন দিতে হবে আর আমাদের CCl4 দিতে হবে, তাহলে এটা হবে কি? CH2Br সিঙ্গেল বন্ড CH2Br 1,2 ডাইব্রোমো ইথেন, 1,2 ডাইব্রোমো বা ইথিলিন ডাইব্রোমাইড ইথেন, এটা হলো B। তাহলে A আর B আমরা আইডেন্টিফাই করেছি, A হলো তাহলে ইথিলিন, B হলো 1,2 ডাইব্রোমো ইথেন। ওকে, আমাদের ফার্স্ট হয়ে যায়। এরপরে দিয়েছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য বায়োডিগ্রেডেবল পলিমার? বায়োডিগ্রেডেবল পলিমার মানে জৈব বৈশিষ্ট্য পলিমার কি তোমরা জানো? এটা আমাদের জৈব বিশ্লেষ্য বা জৈব ভঙ্গুর পলিমার দেখে নেবে তোমরা, আমি এটা বলছি না, আমি সব বুঝিয়ে দিয়েছি। জৈব বিশ্লেষ্য পলিমার কি ভেঙে যেতে পারে। আমরা জৈব বিশ্লেষ্য পলিমারের মধ্যে উদাহরণ দিয়েছিলাম পলিল্যাকটিক অ্যাসিড, পলিহাইড্রক্সি বিউটারেট, ওকে। এছাড়াও ছিল হচ্ছে প্রোটিন, সেলুলোজ, কার্বোহাইড্রেট, এগুলো ছিল হচ্ছে জৈব বিশ্লেষ্য পলিমার বা প্রাকৃতিক পলিমার যেগুলো। এছাড়াও কৃত্রিম পলিমারের মধ্যে আমরা উদাহরণ দিয়েছিলাম হচ্ছে PHB, পলিহাইড্রক্সি বিউটারেট, PLA, পলিল্যাকটিক অ্যাসিড, এগুলো আমি দিয়েছিলাম। ওকে, তাহলে ফার্স্ট পেজে, প্রথম পেজে টেস্ট পেপারে জৈব রসায়নের যে প্রশ্নগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা নেক্সট পেজে চলে যাব। পেজ নাম্বার 222, পেজ নাম্বার এরপর হচ্ছে আমাদের 222। আমি সম্পূর্ণ টেস্ট পেপার তোমাদের সলিউশন করাবো এইভাবে করালে তোমাদের উপকার হচ্ছে কিনা বা বুঝতে সুবিধা হচ্ছে কিনা সেটাও আমাকে কমেন্টে প্রত্যেকে জানাবে, ঠিক আছে? এটা তোমাদের একটা কর্তব্য। আচ্ছা, চলে আসি 222 পৃষ্ঠায়। 1.15 অ্যাসিটনে উপস্থিত কার্যকরী মূলক কি?
অ্যাসিটোনের মধ্যে উপস্থিত কার্যকরী মূলক কি, আমি প্রশ্নটা লিখছি না, চারটা অপশন। অপশন এ হচ্ছে কার্বন, অপশন বি হচ্ছে CHO, অপশন সি হচ্ছে, এর মধ্যে কোনটা অ্যাসিটোনে থাকে? অ্যাসিটোন হচ্ছে কিটোন, কিটোনের মধ্যে কিটোন গ্রুপ থাকবে, আমরা লিখে ফেলেছি, তোমরা জানো, যারা বুঝতে পেরে গেছো। অ্যাসিটোনের মধ্যে কার্যকরী মূলক থাকে প্রথমটা CO থাকে, অ্যাসিটোনের মধ্যে কার্যকরী মূলকের গ্রুপ CO। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন 2.16 HCOOH এর আইউপ্যাক নেম। মিথানোয়িক অ্যাসিড, আমি আর লিখলাম না, তোমরা আশা করি পারবে, এটা ভিডিওতে বলে দেওয়া আছে। এটা হলো মিথানোয়িক অ্যাসিড, আমি লিখে দিই, বাংলায় লিখে দিই, মানে ইংরেজিতে লিখেছিলাম, দুটোই লেখা যাবে, কোনো অসুবিধা নেই। মিথানোয়িক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, HCOOH মিথানোয়িক অ্যাসিড। PTFE, পলিটের অরে আছে PTFE, পলি টেট্রাফ্লুরোইথিলিন, এর মনোমার, একটু আগে লিখেছি, আমি আর লিখবো না। এর মনোমার কি, একটু আগে লিখে দিয়েছি, টেট্রাফ্লুরোইথিলিন হলো PTFE এর মনোমার। ওকে, ইথিলিন, ইথাইল অ্যালকোহলকে নিরুদনে কোন যৌগ উৎপন্ন হয়? একটু আগে করেছি, 2.17। ইথানলে বা ইথাইল অ্যালকোহলের নিরুদন, মানে নিরুদন মানে জল মাইনাস হওয়া, জল বেরিয়ে গেলে ইথাইল থেকে, ইথাইল অ্যালকোহল থেকে কি হয়? ইথিলিন তৈরি হয়। কিভাবে করতে হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে 170 ডিগ্রি উষ্ণতায় ওর থেকে এখনো জল বেরিয়ে গিয়ে তৈরি হয় হচ্ছে ইথাইল অ্যালকোহলের নিরুদন ঘটালে নিরুদন উৎপন্ন হবে ইথিলিন। আমি যদি কোনো জায়গায় ইথিলিন লিখে থাকি তোমরা দেখে নেবে, ওটা আমি লিখতে ভুল করি মাঝে মাঝে, এটা আমার স্বভাব। আচ্ছা, হয়ে গেল তাহলে এখানে শর্ট কোশ্চেন কমপ্লিট। ব্রড কোশ্চেনের মধ্যে দিয়েছে 3.9, 2 নম্বরের মধ্যে 3.9 এর কোশ্চেন, একই কোশ্চেন অনেকবার থাকে। CH2 ব্রোমিন দিয়েছে, জানি, এক্ষুনি লিখলাম 1,2 ডাইব্রোমো ইথিলিন বা ইথিন, ঠিক আছে, ইথিলিন ডাইব্রোমাইড, এখানে এই যৌগটির নাম, এখানে কি উৎপন্ন হবে? CH2Br। নাম সংকেত লিখে দিলাম, নামটা লিখে দেবে, একটু আগে লিখে দিয়েছি, 1,2 ডাইব্রোমো ইথিন। ডিনেচার স্পিরিট কি, এর অথবায় আছে ডিনেচার স্পিরিট। দেখে নেবে, আগের পেজেও ছিল, বলে দিয়েছিলাম ডিনেচার স্পিরিট কি ছিল। আমার রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য এর মধ্যে মিথানল, পিরিডিন, ন্যাপথা মেশানো হয়, নির্দিষ্ট অনুপাতে, কত অনুপাতে মেশানো হয়, দিয়ে বিষাক্ত করে দেওয়া হয়, কাঠ পালিশের কাজে লাগে, ঠিক আছে, বিভিন্ন রঞ্জক গালা, রজন গালা, এগুলো বলতে সাহায্য করে, আমরা জানি, তো সেই ব্যাপারগুলো দেখে নেবে। ওকে, এছাড়া হচ্ছে স্পিরিট ল্যাম্পে ব্যবহার করা হয়, লম্ব যেগুলো কেমিস্ট্রি ল্যাবে ব্যবহার করা হয়, স্পিরিট ল্যাম্প, সেখানে আমাদের কাজে লাগে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে ডিনেচার স্পিরিটের ব্যবহার, সেটাও বলে দিলাম। এরপর চলে আসি কোশ্চেন নাম্বার 2.17। ও, এই পেজটাকে আমাদের তাহলে 4.12, এরপর 2.17 নেক্সট পেজে। এরপর চলে আসি হচ্ছে আমরা 4.12। তোমরা টেস্ট পেপারটা সলভ করলেই কোশ্চেন সম্পর্কে ধারণা হয়ে যাবে, কি কোশ্চেন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে। আর তোমরা লাস্ট ইয়ারের মাধ্যমিকের প্রশ্নটাও দেখে নেবে, ওটা আমি করিয়ে দেবো, কোনো সমস্যা নেই, সব করিয়ে দেবো। আচ্ছা, ইথিলিনের, এটা বলে দিয়েছিলাম, ইথিলিনের অসম্পৃক্ততা প্রমাণ। কিভাবে করা হবে?
ইথিলিনের অসম্পৃক্ততা প্রমাণ হচ্ছে ব্রোমিন জলের সাথে বিক্রিয়া। CCl4 মিশিয়ে ব্রোমিন জলের সাথে বিক্রিয়া, এটা দেখে নেবে, বলে দিলাম, একটু আগে দুবার লিখেছি আমি বিক্রিয়াটা, আর একটু ভালো করে দেখে নেবে, ভিডিও ক্লাসে বলে দেওয়া আছে, প্রশ্নটাও বলে দিলাম। অ্যাসিটিলিনের ব্যবহার, অ্যাসিটিলিন জানি অক্সি অ্যাসিটিলিন শিখা 3000 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এটা বলে দিয়েছিলাম। অ্যাসিটিলিনের উপর প্রশ্ন ছিল, হচ্ছে অ্যাসিটিলিনের ব্যবহার দেখে নেবে। অ্যাসিটিলিনের ব্যবহার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যবহার বলে দিলাম, অক্সি অ্যাসিটিলিন শিখা প্রস্তুত করতে, ঝালাইয়ের কাজে লাগে। অক্সি অ্যাসিটিলিন শিখা, টেম্পারেচার কত, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস। এটা প্রস্তুত করতে অ্যাসিটিলিন ব্যবহার করা হয়। এর অথবা দিয়েছে, এর অথবা প্রশ্নে আছে, এবার চলে আসি আমাদের দ্বিতীয় পেজ, হচ্ছে দেখি কতগুলো যে করাই। এর অথবা প্রশ্ন হচ্ছে, বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সাথে মিথেন, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে মিথেনের বিক্রিয়া, চারটে বিক্রিয়া, মনোক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। মনোক্লোরো, ডাইক্লোরো, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, আমি বলে দিয়েছিলাম এটা মিথেনের, ঠিক আছে। বিক্রিয়াটা কেমন ছিল একটু লিখে দিই, CH ক্লোরিন, বিক্ষিপ্ত সূর্যালোক লিখলাম না, HNO লিখে দিলাম, কি হবে, একটা Cl ঢুকে যাবে, CH3Cl প্লাস HCl, তারপরটা, তাহলে এটা হলো মনোক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড। তারপরটা কি হবে, স্টেপ 2 সেকেন্ড রিঅ্যাকশন, CH3Cl প্লাস Cl2, তাহলে CH HNO লিখলাম, বিক্ষিপ্ত সূর্যালোক HNO মানে শক্তি, শক্তি ছাড়া বিক্রিয়া হবে না, অন্ধকার ঘরে হবে না। মনোক্লোরোমিথেন হলো, ডাইক্লোরোমিথেন হলো, তারপরে হবে 3 নম্বর CH2Cl2, তার ট্রাইক্লোরোমিথেন CHCl3, ক্লোরোফর্ম যেটা ট্রাইক্লোরোমিথেন বা মিথিলিন ট্রাইক্লোরাইড বা ক্লোরোফর্ম। তারপরে 4 হচ্ছে CHCl3 প্লাস Cl2, HNO, কি উৎপন্ন হবে, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন। ওকে, এই হচ্ছে মিথেনের সাথে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া। তো এটাই হচ্ছে আমাদের 2 নম্বর পেজের লাস্ট প্রশ্ন। এরপর আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট আমাদের আমরা প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, ভালো করে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষা এগিয়ে আসছে। সব প্রশ্ন আমরা করব আস্তে আস্তে, তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে, সুন্দর করে লিখে প্র্যাকটিস করবে। এটা প্র্যাকটিস করানোর জন্য ভিডিওগুলো করাচ্ছি, তোমাদের সুবিধা হবে। এবার পেজ নাম্বার 230। 230 পেজে কি আছে, প্রথম প্রশ্ন, ইংলিশ ভার্সন। The gas which causes will o' the wisps, মানে হচ্ছে আলেয়া, আলেয়ার জন্য 1.15 এ will o' the wisps, এটা হলো বাংলা নাম হচ্ছে আলেয়া। ভৌতিক ঘটনা যেটাকে বলা হয়, কি হয়, আলেয়া কি জিনিস একটু বলে দিই, এর জন্য দায়ী হচ্ছে মিথেন, মানে অপশন হবে হচ্ছে এ, মিথেন গ্যাস দায়ী। আলেয়া কি, বিভিন্ন মজে যাওয়া বা পচে যাওয়া জলাভূমির মধ্যে, যে পুকুর, ধরো মজে যাওয়া পুকুর, যেটা গাছপালা পড়ে বিভিন্ন জীবজন্তুর দেহ, পচা দেহ থেকে আমাদের মিথেন গ্যাস উৎপন্ন হয়।
আর ফসফিন উৎপন্ন হয়। তো ফসফিনটা যখন ওখান থেকে দিয়ে বায়ুতে বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে জ্বলে যায়, বায়ুর সংস্পর্শে ফসফিন গ্যাসটা জ্বলে যায়, তার সঙ্গে মিথেনটাও জ্বলে যায় এবং বায়ু প্রবাহের জন্য সেই অগ্নিশিখা আগুনের শিখা আমাদের ওই জলাভূমির ওপর দিয়ে যেন ভেসে ভেসে যেতে দেখতে পাওয়া যায়। তো ঘটনা কি, বিভিন্ন গ্রামাঞ্চলে যেখানে মজা পুকুর, আমাদের শহরাঞ্চলে তো থাকে না, তো গ্রামাঞ্চলে সেই মজা যে পুকুরগুলো সেখানে দেখে যেন মনে হচ্ছে কোনো একটা জলাশয়ের উপর দিয়ে রাতের অন্ধকারে আমরা দেখছি, হঠাৎ দেখলে ভয়ই পাবে, আগুন ভেসে চলে যাচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে একটা ভৌতিক ঘটনা, যদিও এইটাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা পেয়ে গেছি, মিথেনের জন্য হয়, আমার মিথেন আর ফসফিনের জন্য হয়, সেটা উৎপন্ন হচ্ছে বলে। তো সেটাকেই বলা হচ্ছে আলেয়া। এটা কোনো ভৌতিক ঘটনা নয়, এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, এটা আমরা দিলাম। জৈব পচা গলা জিনিস থেকে মিথেন উৎপন্ন হয় এবং ফসফিন গ্যাস উৎপন্ন হয়, সেখানে বায়ুর সংস্পর্শে এসে তারা জ্বলে যায় এবং জ্বলে গিয়ে সেই আগুনের শিখাটা হাওয়ার জন্য, বায়ু প্রবাহের জন্য চলতে থাকে। কারণ নদীর বা পুকুরের তলদেশে সবসময় একটা হাওয়া দেয় বা বায়ু প্রবাহ হতে থাকে, নদীর ধারে দেখেছি হাওয়া বেশি থাকে, তো সেই বায়ু প্রবাহের জন্য কি হচ্ছে, ওই আগুনটা ভেসে যেতে দেখতে পাওয়া যায়, এটাকেই বলা হচ্ছে আলেয়া। উইল দা উইথ, তো সেটাকেই আমরা আলেয়া বা তার জন্য হচ্ছে মিথেন গ্যাস দায়ী। এখানে আমাদের প্রশ্ন দিয়েছিল আলেয়ার জন্য কোন গ্যাস দায়ী, সেটা হচ্ছে মিথেন গ্যাস। নেক্সট 2.17 দাগের প্রশ্ন, নেম অফ দ্য ফাংশনাল গ্রুপ অফ CH3COOH। অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে এর মধ্যে ফাংশনাল কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এই গ্রুপটার নাম কি, ওইক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপের নাম কি, ফাংশনাল গ্রুপ। এটা কি গ্রুপ আছে আমরা জানি, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, COOH অ্যাসিড গ্রুপ বা জৈব অ্যাসিড গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। ঠিক আছে, তোমরা লিখে নেবে, দেখবে তোমাদের যখন কার্যকরী মূলক পড়িয়েছিলাম পাশে পাশে নামগুলো লিখে দিয়েছিলাম কোন গ্রুপটাকে কি নামে ডাকা হয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে জৈব অ্যাসিড গ্রুপ বা যেটাকে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বলা হয়, তো সেটা লিখে নেবে। 2.17 এর পর তার পরে আছে, তার পরে দিয়েছে কি, গিভ দ্য স্ট্রাকচার অফ ইথাইনের স্ট্রাকচার। ইথাইন এর গঠন, ইথাইন মানে অ্যাসিটিলিন, আমরা জানি কেমন দেখতে হয়, কার্বন ট্রিপল বন্ড কার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন। ইথাইনের স্ট্রাকচার দেখাতে বলেছে, দেখিয়ে দেবো এইভাবে। এটা হলো অ্যাসিটিলিন, ইথাইন হলো আইউপ্যাক নেম অ্যাসিটিলিনের, তো সেটা দেখিয়ে দেওয়া হলো। 2.18 এর প্রশ্ন আছে, নেম ওয়ান নন বায়োডিগ্রেডেবল পলিমার। জৈব অবিশ্লেষ্য একটি জৈব অবিশ্লেষ্য পলিমারের নাম। পলিথিন, পিভিসি যেগুলো কৃত্রিম পলিমার, টেফলন প্রত্যেকেই হবে। আমি পলিথিন লিখে দিলাম, একটা উদাহরণ দিলাম, তোমরা জানো পড়িয়ে দিয়েছি, সুন্দর করে প্রশ্নগুলো সমাধান করতে হবে সবাইকে। আচ্ছা, ওরা দিয়েছে নেম ওয়ান ন্যাচারাল পলিমার, প্রাকৃতিক পলিমারের নাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, সেলুলোজ, প্রাকৃতিক পলিমার একটি নাম। কার্বোহাইড্রেট, প্রোটিন, সেলুলোজ, এগুলো যেগুলো লিখে দেবে, সেলুলোজ লিখে দিলাম, এটা হলো একটা প্রাকৃতিক পলিমার। যেগুলো জৈব বিশ্লেষ্য পলিমার, তোমাদের পলিমার নিয়ে অনেক কিছু বলেছি, আশা করি তোমরা না বোঝার কিছু নেই, ভালো করে পড়বে, প্র্যাকটিসটা করো, যেমন করে করাচ্ছি সুবিধা হবে, সব লিখে লিখে প্র্যাকটিস করবে। নেক্সট 3.9, যদি করতে গিয়ে যদি কোনো প্রশ্ন মিস হয়ে যায় সেটা কমেন্টে জানাবে, কারণ আমি দেখতে দেখতে যাচ্ছি তো ভুল হতেই পারে, একটা কোশ্চেন বাদ চলে গেল হঠাৎ করে, সেটা তোমরা দেখবে। 3.9 পেজ নাম্বার আমরা লিখেছিলাম, ওটা 230 ছিল মনে হয় যত সময়। হ্যাঁ, 3.9 এর প্রশ্ন, হোয়াট টাইপ অফ রিলেশন বিটুইন দ্য আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, হোয়াট টাইপ অফ রিয়াকশন, অসম্পৃক্ত এবং সম্পৃক্ত, প্রশ্নটা আমি লিখে দিই, অসম্পৃক্ত ও
সম্পৃক্ত হাইড্রোকার্বনে কি ধরনের মানে এদের মধ্যে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া দেখা যায়। প্রতিস্থাপন বিক্রিয়া, জুট বিক্রিয়া, ঠিক আছে, প্রত্যেকটা বলে দিয়েছিলাম কি কি বিক্রিয়া দেখতে পাওয়া যায় সে নামগুলো উল্লেখ করতে হবে। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কি বিক্রিয়া হয়, কারা জুট বিক্রিয়া করে, কারা জুট বিক্রিয়া করতে পারে না, কাদের ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া দেখতে পাওয়া যায়, ভালো করে লিখবে, সব বলে দেওয়া আছে। কনভার্ট H2C ডবল বন্ড এর অর্থ দিয়েছে, এটা তোমরা করে নেবে। সম্পৃক্ত অসম্পৃক্ত যদি না পারো বলবে, আমি বুঝিয়ে দেবো, লিখে দেবো নেক্সট ভিডিওতে। কনভার্ট করতে, রূপান্তর করতে বলেছে। রূপান্তর করো CH2 ডবল বন্ড CH2 থেকে, মানে ইথিলিন থেকে ইথেন, ইথিলিন থেকে ইথেন কনভার্ট করতে হবে কি, নিকেল অনুঘটক এর উপস্থিতিতে করতে হবে। আমরা জানি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, আমার এখানে বন্ধনটা ভেঙে যাবে, কি একটা করে হাইড্রোজেন ঢুকে যাবে, বিক্রিয়াটা দেখে দেওয়া আছে, এখানে কন্ডিশনটা তোমাদের বসাতে হবে, এটা তোমাদের কাজ থাকলো। হাইড্রোজেন লাগবে, নিকেল অনুঘটক লাগবে, প্লাটিনাম, প্যালাডিয়াম, র্যানি নিকেল, এগুলো দিলে রুম টেম্পারেচারে হবে, কিন্তু যদি নিকেল অনুঘটক দিলে রুম টেম্পারেচারে হবে না, সেখানে টেম্পারেচার কত সব বলে দেওয়া আছে, ঠিক আছে। কি অনুঘটক লাগছে দিয়ে তোমরা বিক্রিয়াটা কমপ্লিট করে ফেলবে। কনভার্ট হয়ে গেল। 4.12 4.12 তে রাইট টু ডিফারেন্স বিটুইন অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে দুটো পার্থক্য লেখো। জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে দুটি পার্থক্য। যেমন ধরো জৈব যৌগের ক্ষেত্রে কার্বন পরমাণু আবশ্যিক থাকতেই হবে, একটা বলতে পারি। জৈব যৌগের ক্ষেত্রে ক্যাটিনেশন ধর্ম দেখতে পাওয়া যায়, সমবায়বতা দেখতে পাওয়া যায়, ওকে। অজৈব যৌগের ক্ষেত্রে কার্বন পরমাণু নাও থাকতে পারে, এদের ক্ষেত্রে ক্যাটিনেশন সমবায়বতা ধর্ম দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। আমার অজৈব যৌগগুলোর ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা সম্পর্কে বলবে, কিসে দ্রবীভূত হয়, জৈব যৌগগুলো কিসে দ্রবীভূত হয়, কোনটা পোলারে কোনটা নন পোলারে দ্রবীভূত হয়, সেগুলো বলবে, তাহলেই পার্থক্য লেখা হয়ে যাবে, ঠিক আছে। বলে দিলাম তাহলে কি কি, একটা হচ্ছে কার্বনের উপস্থিতি নিয়ে বলবে, ক্যাটিনেশন সমবায়বতা ধর্ম নিয়ে বলবে, পোলার দ্রাবক আর নন পোলার দ্রাবকে কোনটা দ্রবীভূত হয় সেটা বলবে। এই তিনটের উপর ভিত্তি করে পয়েন্টগুলো লিখবে, উত্তরটা ভালো হবে। তারপরে পলিমার ব্যবহারের ক্ষেত্রে প্রভাব এবং তার থেকে সেই সমস্যার সমাধান, প্রতিকার। পলিমার ব্যবহারের অর্ডার দিয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পয়েন্টগুলো লিখে দেওয়া আছে। পলিমার ব্যবহারের কুপ্রভাব বা কুফল ও সমাধান। কি করতে হবে, কি কি পলিমারের ব্যবহারের ক্ষেত্রে কি হয়, পলিমারগুলো সাধারণত কৃত্রিম যে পলিমার সেগুলো হচ্ছে জৈব অবিশ্লেষ্য পলিমার। তো এই পলিমারগুলো কি জানি আমরা, এগুলো মাটিতে মিশতে পারে না, ফলে আমাদের মাটির উর্বরতা কমিয়ে দেয়। আমি দুটো পয়েন্ট বলে দিচ্ছি, মাটির উর্বরতা কমিয়ে দেয়, মাটির জল ধারণ ক্ষমতা কমিয়ে দেয়, তারপরে বিভিন্ন জল নিকাশি ব্যবস্থা, নালা নর্দমায় এই পলিমারগুলি যদি আমরা ফেলে দিই, প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ এগুলো ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে জল নিকাশি ব্যবস্থাও আমার সমস্যার সৃষ্টি হয়, জল ভালো করে পাস করতে পারে না, সেখানে সমস্যার সৃষ্টি হয়।
এছাড়াও এখান থেকে আমরা পড়েছিলাম কি পলিমারগুলো যদি পোড়ানো হয় সেক্ষেত্রে এক প্রকারের বায়ুদূষক গ্যাস উৎপন্ন হয়। বায়ুদূষক গ্যাস উৎপন্ন হচ্ছে, সেগুলো পরিবেশ দূষণ ঘটাচ্ছে। তো এই তিনটেই হলো কুফল প্রধানত। ব্যবহারের ক্ষেত্রে কি আমাদের সমাধান করতে গেলে পাট, কাগজ এই জাতীয় জৈব ভঙ্গুর পলিমারগুলো ব্যবহার বৃদ্ধি করতে হবে, ওই ব্যবহারগুলো কমাতে হবে, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। তারপরে তাল পাতা বা শাল পাতা, থালা, বাটি এগুলো ব্যবহার করতে হবে, মাটির পাত্র ব্যবহার করতে হবে বলতে পারি। ঠিক আছে, মানে সোজা কথা কি, যেগুলো সমস্যা হচ্ছে, যে সমস্যাগুলো যেমন ধরো জল নিকাশি ব্যবস্থার সমাধান, মাটিতে ফেলে দিলাম, মাটির উর্বরতা কমে গেল, সেগুলো যাতে না হয় সেরকম পদার্থ, যেমন এমন পদার্থ নেবো, যেমন যদি পাট, কাগজ, শাল পাতা, তাল পাতা এইগুলো ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা কাগজের ঠোঙা ব্যবহার করি, সেগুলো মাটিতে ফেলে দিলে একসময় মাটির সঙ্গে মিশে যাবে। মিশে গেলে কি হবে, সেগুলো মাটির উর্বরতাকে নষ্ট করবে না, জল নিকাশি ব্যবস্থায় বাধা সৃষ্টি করবে না। ঠিক আছে, এগুলো পোড়ালেও বায়ুদূষক গ্যাস খুব বেশি পরিমাণ উৎপন্ন হয় না, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আমরা জানি। তো যাই হোক, এগুলো আমাদের কাছে সমাধান বলা যেতে পারে। ঠিক আছে, সোজা কথা যথেচ্ছ ব্যবহার কমিয়ে দিয়ে সেগুলোকে আমাকে একটাও শিখেছিলাম রিসাইকেল করতে হবে, পুনশ্চক্রায়ন, রিসাইকেল করতে হবে আমাদের। ওইগুলোকে ফেলে না দিয়ে ওগুলোকে গলিয়ে, আমাদের পড়েছিলাম সেগুলোকে গলিয়ে নির্দিষ্ট আকার আয়তন দিতে হবে, নির্দিষ্ট আকার আয়তন দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে হবে। কোন পদ্ধতি বলে দিয়েছিলাম, আশা করি কোন পলিমারদের ক্ষেত্রে হয় তোমরা জানো, বলে দিয়েছিলাম। তো পলিমারের ওখানটা ডিটেলসে বলে দেওয়া আছে, তোমরা ওখান থেকে সব উত্তর পেয়ে যাবে তোমাদের যা যা প্রশ্ন। আচ্ছা, তো এইগুলো গেল হচ্ছে আমাদের পৃষ্ঠা নম্বর 230-এর প্রশ্ন। এরপর আমরা চলে আসবো পরের পৃষ্ঠা 233, যাদবপুর বিদ্যাপীঠ। রয়েছে 233 পৃষ্ঠার করলাম হচ্ছে, তাহলে কোনটা কোনটা প্রথম করলাম হচ্ছে 218 করেছি, তারপরে 222 করেছি, 226টা করা হয়নি, 226টা বাদ গেছে মনে হচ্ছে। 226টা বাদ গেছে, এটা করিয়ে নি, তারপরে 233 যাচ্ছে। 226 পেজ নাম্বার 226 পৃষ্ঠার দাগ 1.15। আমরা 230-এ চলে গিয়েছিলাম, এটা মাঝখানে পেজ লাভ দিয়ে চলে গেছে। যাই হোক, আমরা আবার ফিরে এসেছি 226-এ 1.15। তোমরা টেস্ট প্যাটার্নে আমি প্রশ্নগুলো সব লিখবো না, সময় নষ্ট হবে ফালতু। 3টি কার্বনযুক্ত অ্যালকিন এর মধ্যে কতগুলি হাইড্রোজেন থাকবে? খুব সহজ, 3টি কার্বনযুক্ত অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংখ্যা শিখেছিলাম CnH2n। তাহলে কার্বন যদি n সংখ্যক থাকে, হাইড্রোজেন থাকবে 2n সংখ্যক, তাহলে H পরমাণু কটা থাকবে? H পরমাণু হবে 3 দুগুণে 6টা। আশা করি বোঝা গেছে, 3 দুগুণে 6টি H পরমাণু থাকবে। 2.17 এর প্রশ্ন আছে, পিভিসির মনোমার কি? পিভিসির মনোমারের সংকেত কি আমরা জানি? পিভিসির এর মনোমারের সংকেত পেয়ে যাবে, বলে দিলাম না, ভিনাইল ক্লোরাইডের সংকেত, মনোমারের সংকেত আশা করি পারবে। ভিনাইল ক্লোরাইড, তার সংকেত লিখে দেবে। তারপরে দিয়েছে হচ্ছে CH3 CH2 কটা কার্বন? 1 2 3 4। এর অরে দিয়েছে CH3 CH2 CH2 CH2
এইটার আইইউপ্যাক নেম আমরা এই প্রথম দেখলাম একটা বড় আইইউপ্যাক নেম দিয়েছে, তুলনামূলক বড়, মানে আগেরগুলোর থেকে একটু বড়। CH3 1 2 3 4 চারটে দিয়েছে, এর আইইউপ্যাক নেম বার করতে হবে। তাহলে 1 2 3 4, তাহলে চারটে কার্বন আছে মানে আছে বিউট। 1 নম্বর এর একটা অ্যালকোহল আছে, তাহলে বিউট 1 অল বা 1 বিউটানল না লিখব বিউট, চারটে কার্বনের জন্য হলো বিউট। 1 নম্বরে আমার একটা অ্যালকোহল গ্রুপ আছে, তাই হলো অল, বিউট 1 অল। তাহলে এই হচ্ছে আমাদের এটার আইইউপ্যাক নেম আমরা লিখে দিয়েছি। তারপরে ডিনেচার স্পিরিট কি অথবা ডিনেচার স্পিরিট এটার অথবা কি ছিল, এটা হচ্ছে 2.18 এর প্রশ্ন। 2.18 দাগের প্রশ্ন ছিল, অথবা ছিল ডিনেচার স্পিরিট। আমি আর বলছি না, লিখে দিতে হবে ডিনেচার। অনেকবার দেখছি দিচ্ছে, এটা ইম্পর্টেন্ট জিনিস দিতেই পারে স্পিরিট। তাহলে কি কি তোমরা মনে মনে বলে নেবে। একই কথা, মেথিলেটেড রেকটিফাইড স্পিরিটকে অযোগ্য করার জন্য এর মধ্যে এইসব মেশানো হয়, বিষাক্ত করা হয়, এই কাজে লাগে। ওকে, ডিনেচার স্পিরিট পেয়ে গেলাম। 3.9 নেক্সট আমাদের চলে যাই 3.9 আগের প্রশ্ন। কোশ্চেন নাম্বার একই জিনিস, CH2 CH2 ব্রোমিন CCl4 এ আইডেন্টিফাই করে ফেলবে, কি জানি অনেকবার বলে দিয়েছি। রূপান্তর করতে বলেছে অ্যাসিডিক ইথিলিন থেকে রূপান্তর, এর সঙ্গে যদি রূপান্তর করো CH3 CH2OH, এখানে কি ঘটাতে হবে তোমরা জানো, CH2 CH2। তাহলে কি করতে হবে, ইথাইল অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড 165 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস দিলেই জল বেরিয়ে গিয়ে হয়ে যাবে ইথিলিন। রূপান্তর করো, হয়ে গেল। কি লিখতে হবে বোঝা গেছে। তাহলে উপরে কি লিখবো, এখানে হবে গাঢ় H2SO4 আর টেম্পারেচার 170 ডিগ্রি সেলসিয়াস দিলেই ইথানল থেকে ইথিলিন রূপান্তরিত হয়ে যাবে, এক অণু জল বেরিয়ে চলে যাবে। ওকে, 3.9 হলো। আচ্ছা, 3.9 এর এর প্রশ্ন দিয়েছে C3H8O, C3H8O এই সংকেত বিশিষ্ট দুটি সমবায়ক যৌগ, সংকেত বিশিষ্ট দুটি সমবায়ক যৌগের নাম ও গঠন সংকেত। তাহলে C3 তিনটে কার্বন থাকবে, আর কি থাকবে, তিনটে কার্বন থাকবে, C3H8O তিনটে কার্বন থাকবে, 8টা হাইড্রোজেন থাকবে, H8O সমবায়বটা আমাদের লিখতে হবে, কি কি সমবায়ব হয় সেটা লিখতে হবে। তো C3H8O তাহলে আমি লিখি CH3 তিনটে কার্বন, CH2OH হলো। কার্বন দেখা হলো একটা, দুটো, তিনটে, হাইড্রোজেন কটা, 3 আর 2 5 আর 2 7 থেকে 8, একটা অক্সিজেন C3H8O। প্রোপাইল অ্যালকোহল বা হচ্ছে 1 প্রোপান 1 অল, একটা লিখি ধরো অক্সিজেনটা একটা আমাদের ইথার করি CH3 CH2OCH3, এটা কি ইথার যৌগ। নাম দুটো তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো, আইইউপ্যাক নেম দুটো করে আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে।
দুটো যৌগ, দেখেন 3টে কার্বন হয়েছে, হাইড্রোজেন হয়েছে 7টা 8টা, অক্সিজেন 1টা। এখানে কার্বন হয়েছে 3টে, হাইড্রোজেন হয়েছে 8টা, অক্সিজেন হয়েছে 1টা। ঠিক আছে, তাহলে এই দুটো আমি সংকেত লিখে দিলাম। নাম দুটো তোমাদের লিখতে হবে, আইইউপ্যাক নেম দুটো। এটার নাম কি হবে, এটার নাম কি হবে এটা আমি আর বললাম না। এটা প্রোপাইল অ্যালকোহল, এটা হচ্ছে আমাদের একটা ইথার যৌগ, ইথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ, ইথার। ঠিক আছে, মিথক্সি, ইথক্সি, এরকম টাইপের নাম হবে, অ্যালকক্সি, অ্যালকেন। ঠিক আছে, সেটা দেখে তোমাদের নামকরণটা করতে হবে। ঠিক আছে, তোমাদের এটা কাজ দেওয়া থাকলে আশা করি তোমাদের আইইউপ্যাক নাম যখন করিয়েছিলাম, এই দুটো যৌগেরও নাম করিয়েছিলাম, তো তোমাদের করতে হবে নামকরণ করে, সেটা বুঝে করবে। এরপর আমরা চলে আসি আমাদের পরবর্তী কোশ্চেন 4.2 4.12 226 পেজের 4.12। ইথিলিনের অসম্পৃক্ততা, ওই প্রশ্নটা, হ্যাঁ, বিক্ষিপ্ত সূর্যালোকের আমরা এই দুটো প্রশ্ন করেছিলাম, রাইট, এই দুটো প্রশ্ন আমরা করেছিলাম। বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া আর ইথিলিনের অসম্পৃক্ততা, এই দুটো কোশ্চেন হয়ে গিয়েছিল 4.12, আর অথবা এই দুটো আমরা আগে আলোচনা করেছি, এই দুটো আগে হয়তো একটা আলোচনা করেছিলাম, এটা কমপ্লিট হয়ে গেছে। 226-এর মানে 230-এর প্রথম পেজে আছে যেটা, আচ্ছা যাই হোক, তো 230 তো আমরা কমপ্লিট করে ফেলেছি, দেখে নিই একবার তাও। হ্যাঁ, 230 হয়ে গেছে। এরপর চলে আসি 233, 233 পৃষ্ঠা নম্বর 233, 233 পৃষ্ঠায় যাব আমরা এবার। দেখতে পাই 233 পৃষ্ঠার প্রথম প্রশ্ন 1.15 এ আছে, নিচের কোন জ্বালানিতে সরলতম হাইড্রোকার্বন উপস্থিত থাকে? নিচের 1.15 অপশন এ এলপিজি, সিএনজি, এলপিজি, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অপশন সি ডিজেল কেরোসিন, ডিজেল, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আর ডিজেল আর কেরোসিন। এর মধ্যে কোনটাতে কি থাকে? সরলতম হাইড্রোকার্বন থাকে। সরলতম হাইড্রোকার্বন হচ্ছে মিথেন, মিথেন থাকে হচ্ছে সিএনজিতে। সিএনজির মধ্যে ন্যাচারাল গ্যাস, এর মধ্যে আমার থাকে সরলতম হাইড্রোকার্বন। অপশন বি হলো কারেক্ট। এরপর চলে আসি 2.17, কিছু বাদ গেলে আমাকে বলবে, আমি দেখে দিচ্ছি, পরপর দাগানো নেই সব প্রশ্ন। 2.17-এ একটি অ্যালকেনে একটি অণুতে 8টি হাইড্রোকার্বন আছে। একটি অ্যালকেন, অ্যালকেনের মধ্যে কার্বন হাইড্রোজেন আছে 8টি, তাহলে কার্বন কত? অ্যালকেনে এইচ পরমাণু বলেছে 8টি। অ্যালকেনের ক্ষেত্রে সাধারণ সংকেত কি? CnH 2n+2। তাহলে দেখো H পরমাণুর সংখ্যা হচ্ছে এটা, তাহলে অতএব 2n+2 হলো 8, তাহলে n চলে এলো 3। তাহলে কটি কার্বন পরমাণু আছে? 3টি কার্বন পরমাণু আছে। অ্যালকেনের সাধারণ সংকেত লিখলাম, দিয়ে সেখান থেকে কার্বন পরমাণু কটা আছে সেটা নির্ণয় করে ফেললাম, এবং সেটা কিভাবে করলাম সেটা তোমরা দেখতে পাচ্ছ। খুবই সহজ উপায়ে করে ফেলেছি।
এরপর চলে আসি নেক্সট, কার্বাইড বাটিতে যে গ্যাসটি জ্বলে তার আইইউপ্যাক নেম। কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বালানো হয় তার আইইউপ্যাক নাম কি? কার্বাইড গ্যাসেতে কোন গ্যাস জ্বলে আমরা জানি, এটা কত 2.17 এর অর, 2.17 অর। কার্বাইড বাতিতে জ্বালানো হয় অ্যাসিটিলিনের সাহায্যে, কার্বাইড গ্যাস বাতি। এর মধ্যে জ্বলে হচ্ছে কি, কোন গ্যাস? অ্যাসিটিলিন গ্যাস। এখানে অ্যাসিটিলিন গ্যাস ধরে, যার সংকেত CH, ট্রিপল বন্ড CH। তাহলে এর আইইউপ্যাক নাম লিখতে বলেছে, এর আইইউপ্যাক নাম জানি কি, ইথাইন বা ইথাইন। ইথাইন হলো অ্যাসিটিলিনের কার্বাইড গ্যাস বাতিতে জ্বলে কোন গ্যাস? অ্যাসিটিলিন গ্যাস, যার আইইউপ্যাক নেম হলো আমাদের ইথাইন। ওকে, নেক্সট আমরা চলে যাই, আমরা কালি করি, লেখাটা ঠিকঠাক আসছে না। তোমরা প্রশ্নগুলো যেমনভাবে করছি তোমরা লিখে লিখে সুন্দর করে পড়বে, তাহলেই হবে, কোনো সমস্যা নেই, মাধ্যমিকে ভালো রেজাল্ট করা যাবে। শুধু প্র্যাকটিস দরকার, যেভাবে করতে বলবো সবাই তোমরা সেভাবেই প্র্যাকটিস করে যাও, তাহলেই দেখবে ভালো নাম্বার পেয়ে গেল। 90% নাম্বার হওয়া ফিজিক্যাল সায়েন্সে কোনো ব্যাপারই নয়, শুধু চেষ্টা দরকার আর প্র্যাকটিস। ইচ্ছে থাকলেই নাম্বার পাওয়া যাবে, কিন্তু প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বোর্ড হিসেবে। যাই হোক, আমরা একটি প্রাকৃতিক পলিমারের নাম কোশ্চেনটা লিখে রাখি। প্রাকৃতিক পলিমার হয়ে গেছে আমাদের প্রশ্ন, আমি আর বলছি না, সময় নষ্ট করে। সেলুলোজ, কার্বোহাইড্রেট লিখলাম না সবগুলো আর। নেক্সট চলে আসি 3.9। 3.9 কি দিয়েছে? ডিনেচার স্পিরিট, অনেকবার বলেছি, ডিনেচার্ড স্পিরিট কি জিনিস, ভালো করে পড়বে। ডিনেচার স্পিরিট, ডিনেচার স্পিরিট কি? অথবা ওরা দিয়েছে C2H6O। এই সংকেতলা দুটো আইসোমারের দুটি যৌগের সংকেত লিখতে হবে। তাহলে একটা কি হলো, CH3O CH3, মিথক্সিমিথেন বা হচ্ছে ডাইমিথাইল ইথার। আর একটা কি হবে, ইথাইল অ্যালকোহল, CH3 CH2OH, ইথানল বা ইথাইল অ্যালকোহল আর হচ্ছে ডাইমিথাইল ইথার। এই সংকেতলা দুটি সমবায় হলো এ দুটি। এরপর চলে আসি আমরা 3.9 হয়ে গেল, তারপরে থাকে হচ্ছে 4.12 থাকে। আচ্ছা, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানল এবং ইথানোয়িক অ্যাসিডের মিশে উত্তপ্ত করলে কি হবে? এস্টারিফিকেশন বিক্রিয়া। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে প্রথম দেখলাম এস্টারিফিকেশনটা দিয়েছে, ভালো। এটা হচ্ছে 4.12 এস্টারিফিকেশন। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিড মানে ইথানোয়িক অ্যাসিড প্লাস ইথানল, CH3COOH প্লাস C2H5OH। দেখিয়ে দিয়েছিলাম কি করে বিক্রিয়াটা হয়। আমাদের এই এইচটা, এটা চলে আসবে এখানে, আর এইচটা চলে আসবে এখানে। এটা কনসেন্ট্রেটেড H2SO4 এর উপস্থিতিতে তাহলে হবে CH3 C2H5। ইথাইল অ্যাসিটেট নামক এস্টার সুগন্ধযুক্ত ইথাইল প্লাস জল, ইথাইল অ্যাসিটেট নামক এস্টার তৈরি হচ্ছে, যেটা সুগন্ধিযুক্ত। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া বলেছিলাম এস্টারিফিকেশন, বলে দেওয়া নেই এস্টারিফিকেশন। বর্ষাতি তৈরি করতে আমরা জানি কোন পলিমার ব্যবহার করা হয়, তোমরা দেখে নেবে।
আচ্ছা, ইথেন এবং ইথিলিনের দুটি বৈসাদৃশ্য, ইথেন এবং ইথিলিনের অমিল, ইথেন অথবা ইথেন ও ইথিলিনের বৈসাদৃশ্য। আর অ্যাসিটিলিনের কার্যকরীমূলক, সেটা অ্যাসিটোনের কার্যকরীমূলক সেটা বললাম না। ইথেন আর ইথিলিন, ওটা কিন্তু স্পষ্ট লাগছে না। ইথেন আর কি, ইথেনের স্ট্রাকচার কেমন হয়, একটা স্ট্রাকচার দিয়ে বা বৈসাদৃশ্য অমিল বলবে। ইথেন হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। একটা গঠন দিয়ে দেখিয়ে দেবে পার্থক্য, এই দুটো প্রধান পার্থক্য। কিংবা ওই তোমরা বলবে ইথেনের অসম্পৃক্ততা প্রমাণ করার জন্য যেটা করি সেটা ইথেনের সাথে বিক্রিয়া হবে না, কিন্তু এর ক্ষেত্রে আর হাইড্রোজেন জুড়ে ইথিলিন থেকে আমরা ইথেন পেতে পারি, কিন্তু উল্টোটা পাওয়া যাওয়ার একটু কঠিন আছে। ঠিক আছে, তাহলে ইথেন থেকে এটা অসম্পৃক্ত, এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ইথেনের ক্ষেত্রে স্ট্রাকচারটা দেখিয়ে দিতে পারো কেমন হয় ইথেনের ক্ষেত্রে। ইথেন আর এটার ক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো বলে দেবে, ওটা 109 ডিগ্রি 28 মিনিট, ওটা হচ্ছে 120 ডিগ্রি। সেটা দিয়েও বলতে পারো বন্ধন কোণ, কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই বন্ড অ্যাঙ্গেল দিয়ে পার্থক্য করতে পারো, করলেই হলো, কোনো সমস্যা নেই। অ্যাসিটোনের মধ্যে কোন কার্যকরী মূলক থাকে? কিটো। অ্যাসিটোনের মধ্যে কোন কার্যকরী মূলক থাকে? এর সঙ্গে পার্ট কোশ্চেন আছে, তোমাদের কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার আছে সবার, আশা করি দেখে নেবে। অ্যাসিটোনে থাকে হচ্ছে কিটো গ্রুপ সিও, অ্যাসিটোনে থাকে কিটো গ্রুপ সি। এই পেজটা আমাদের কমপ্লিট হলো। এরপর চলে যাই আমাদের নেক্সট পেজ 238। এবার আমরা 238 পেজটা শুরু করব। 238 পেজের সব প্রশ্নই আমরা আলোচনা করেছি, তাই আমি 4.12টা শুধু বলে দিচ্ছি। 4.12তে বলেছে CH3CH2OH। বাকি প্রশ্নগুলো আমরা আগে আলোচনা করে ফেলেছি। গাঢ় সালফিউরিক অ্যাসিড এটাও বলে দিয়েছি, তাও পুরোটা বলে নিই, পড়ে নেওয়া ভালো। এগুলো 170। এখান থেকে যে জিনিসটা উৎপন্ন হলো সেটা হলো এ, তার থেকে দুটো তীর দিয়েছে। হাইড্রোজেন নিকেল 200। ওকে, এটা দিয়েছে বি, এটা দিয়েছে সি। আমাদের এ বি সি এই তিনটা আইডেন্টিফাই করতে হবে। প্রথমটা তাহলে কি হবে? প্রথমটা হবে হচ্ছে ইথিলিন অ্যাসিড, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, তাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে জল বেরিয়ে গিয়ে CH2 ডবল বন্ড CH2 ইথিলিন। বাকি প্রশ্নগুলো তোমরা আগের পেজ যেগুলো করলাম সেগুলোতে কভার হয়ে গেছে, সেগুলো আমি আর সময় নষ্ট করলাম না। আচ্ছা, এখানে কি হবে? CH2Br 1,2-ডাইব্রোমোইথেন, CH2Br 1,2-ডাইব্রোমোইথেন আমি নাম লিখলাম না, আগে বলে দিয়েছি। সেটটা হলো ইথিলিনকে যদি হাইড্রোজেন নিকেল আর টেম্পারেচার দিই তাহলে আমরা জানি ইথেন তৈরি হয় CH3CH3। ওকে, ABC তিনটে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, A B C তিনটে পেয়ে গেছে। আর দিয়েছে অথবা যেটা দিয়েছে প্রথম বিক্রিয়াটাই দিয়েছে, একই জিনিস দিয়েছে কেন জানি না। প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আমরা জানি প্রোটিনের মনোমার। এর সঙ্গে প্রশ্ন আছে, দ্বিতীয় অথবাটা সেম দিয়েছে, আর ওখানে দিয়েছে প্রোটিনের মনোমার কি।
প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমাদের 238 পেজটা কমপ্লিট হয়ে গেল। বাকি যে প্রশ্ন, আগের যে প্রশ্ন শর্ট কোশ্চেন 1, 2 সব আগে আমরা করে ফেলেছি। এরপর চলে যাব 241। পেজ নাম্বার 241। এক প্রশ্ন দুবার করে রিপিট করব না, আর এগোতে হবে। 10টা পেজ অন্তত করব। এটা 6 নম্বর হলো। আচ্ছা, এখানে দিয়েছে হচ্ছে 1.14 তিনটে কার্বনযুক্ত অ্যালকাইনে 1.14 না 5 1.14 এ আছে তিনটি কার্বনযুক্ত অ্যালকাইনে, অ্যালকাইন মানে ত্রিবন্ধন, H পরমাণু। মানে অ্যালকাইনে জানি CnH2n-2, তাহলে H পরমাণুর সংখ্যা কত হবে? 2n, n টা দিয়েছে 3, n এর ভ্যালু দিয়েছে 3, তাহলে 2n-2 কত হবে? 2 গুণ 3 বিয়োগ 2 মানে 4। তাহলে H পরমাণুর সংখ্যা হবে 4টি। ওকে, 4টি হবে। তাহলে অপশন হচ্ছে এখানে বি। অপশন বি ইজ কারেক্ট। অপশন বি হলো কারেক্ট। আচ্ছা, এরপর চলে আসি 2.18। এটি জৈব ভঙ্গুর পলিমার বলে দিয়েছি। পলিমারের ব্যবহারের একটি অসুবিধা লেখো, তোমরা সেটা পেয়ে গেছো। জৈব ভঙ্গু পলিমারের নাম লিখে দেবে, পলিহাইড্রক্সি বিউটারেট, পলিল্যাকটিক অ্যাসিড, সেলুলোজ, যা খুশি লিখে দেবে। আর পলিমারের ব্যবহারের অসুবিধা অনেক কিছু বলে দিয়েছি, এটাকে আলোচনা করছিলাম। 3.9 কার্যকরী মূলক। এই প্রথম দেখলাম দিয়েছে প্রশ্নটা, টেস্ট প্যাডে পেলাম। কার্যকরী মূলকের বড় করে ডেফিনেশন লিখে দেওয়া আছে, পড়ে নেবে। কার্যকরী মূলক কি? কিছু কিছু জৈব মূলক, সেগুলো জৈব যৌগ উপস্থিত থেকে রাসায়নিক এবং ভৌত ধর্ম নিয়ন্ত্রণ করে, যাদের কার্যকরী মূলক বলে। উদাহরণ আমরা দিয়ে দেবো, আশা করি তোমরা উদাহরণ দিতে পারবে। এখানে উদাহরণ চেয়েছে, উদাহরণ একটা দিয়ে দেবে যে কোনো একটা যৌগ লিখে। যেমন ইথানলের ক্ষেত্রে OH কার্যকরী মূলক, যেমন ইথানল যেটা, ইথানল হচ্ছে C2H5OH, এর মধ্যে কার্যকরী মূলক হচ্ছে OH। এর মধ্যে কার্যকরী মূলক হচ্ছে OH, হলো কার্যকরী মূলক। হাইড্রক্সিল মূলক, এটা এখানে কার্যকরী মূলক হিসেবে কাজ করছে ইথানলের ক্ষেত্রে। ইথানলের হাস্যটি ঠিক করবে। ওকে, 3.9টা হলো আমাদের। 4.12 পলিমারাইজেশন কাকে বলে? বলে দেওয়া আছে পলিমারাইজেশন কি? ক্ষুদ্র ক্ষুদ্র জৈব যৌগের অণু বহু সংখ্যক পরস্পর যুক্ত হয়ে নির্দিষ্ট শর্তে বৃহদায়তন অণুতে পরিণত হয়। এই বৃহদায়তন অণুকে বলা হয় পলিমার এবং ক্ষুদ্র অণুটাকে বলা হয় মনোমার। তো এই যে বিক্রিয়া, যে বিক্রিয়ার মাধ্যমে শর্তাধীনে, নির্দিষ্ট শর্তাধীনে যে বিক্রিয়াটা ঘটে, পলিমার মানে ইথিলিন থেকে পলিথিন, ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড, টেফলন থেকে পলিটেফলন, মানে আমার টেট্রাফ্লুরো ইথিলিন থেকে আমার PTFE পলিটেট্রাফ্লুরো ইথিলিন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার পলিমারাইজেশন বিক্রিয়ার উদাহরণ দিয়ে দেবে। আচ্ছা, PVCর মনোমার কি জানো? ভিনাইল ক্লোরাইড। নাম সংকেত দুটোই লিখবে। কার্যকরী মূলক ঘটিত সমবায়বতার উদাহরণ দাও, পারবে একটা দিয়ে দেবে। ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথার, এটাই খুব সহজ উদাহরণ। রেকটিফাইড স্পিরিট কি সেটা বলে দেওয়া আছে। ইথাইল অ্যালকোহলকেই বলা হচ্ছে আমাদের রেকটিফাইড স্পিরিটের মধ্যে কি কি থাকে জানি, 95.6% ইথানল আর 4.4% জল, এই দুটো মিলে রেকটিফাইড স্পিরিট তৈরি করা হয়। তো আমরা প্রশ্নটা কমপ্লিট করে ফেলব। 241 প্রশ্নগুলো ছিল হচ্ছে কার্যকরী মূলক, এটা ছিল হচ্ছে 4.12 অথবা কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা।
কার্যকরীমূলক গঠিত সমাধানের উদাহরণ দেবে, পড়ে নেবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইথাইল অ্যালকোহল ডাইমিথাইল ইথার, এটা দিয়ে দেবে C2H5OH, ইথানল আর CH3 ও CH3, মিথক্সিমিথেন, ইথানল আর মিথক্সিমিথেন বা ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক। এখানে আছে OH, ভালো করে লিখতে হবে, এখানে OH মূলক আছে, এখানে আমার ইথারের যে মূলক ও যে মূলক সেটা আছে ইথারের ক্ষেত্রে। আচ্ছা, রেকটিফাইড স্পিরিট কি বলে দিয়েছি, রেকটিফাইড স্পিরিট এটা পড়ে নেব। রেকটিফাইড স্পিরিট, ওকে। নেক্সট 245 পেজ। দুশো 245 পেজে আমাদের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়, নিজেরা চেষ্টা করবে। 1.15 এ কি কি অপশন দিয়েছে? অপশন এ দিয়েছে হচ্ছে C2H6, অপশন বি দিয়েছে C3H6, অপশন সি দিয়েছে C3H8, অপশন ডি দিয়েছে C4H10। এর মধ্যে এটাই হচ্ছে C3H6। এটা হলো তিনটে কার্বন আছে, দুটো মানে 3 দুগুণে 6, মানে হচ্ছে একটা আমাদের অ্যালকিন যৌগ প্রোপিন, প্রোপিনের সংকেত CH, ভেঙে লিখলে হচ্ছে CH3 CH ডবল বন্ড CH2, প্রোপিনের সংকেত। তাহলে এটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত। এর মধ্যে কোনটি সম্পৃক্ত নয় বলেছে, তাহলে এটাই হলো অপশন বি ইজ কারেক্ট এখানে। নেক্সট 2.17 এ দিয়েছে CH3 CH2 CHO, CH3 CH2 CHO, এর আইউপ্যাক নেম লিখতে বলেছে। তাহলে অ্যালডিহাইড আছে মানে প্রোপানল, প্রোপানল হচ্ছে এর আইউপ্যাক নেম, ইংরেজিতেও লিখতে পারো, লিখিয়ে দেওয়া আছে। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড এবং অ্যাসিটেনে কার্যকরীমূলক কি কি থাকে? ইথানোয়িক অ্যাসিডের মধ্যে থাকে হচ্ছে COOH আর অ্যাসিটোনে থাকে CO, কার্যকরীমূলক। অ্যাসিটিলিনের ব্যবহার পেরে যাবে 2.18 এ অ্যাসিটিলিনের ব্যবহার আছে। তাহলে ইথানোয়িক অ্যাসিড আর অ্যাসিটোনে কি কি কার্যকরীমূলক থাকে? ইথানোয়িক অ্যাসিডে থাকে হচ্ছে আমাদের COOH আর অ্যাসিটোনে থাকে হচ্ছে CO, কিটো গ্রুপ থাকে আমরা জানি। এরপর চলে আসি কোশ্চেন নাম্বার 3.9। ইথাইল অ্যালকোহলের সঙ্গে আগেই করেছি, অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন পাওয়া যাবে। উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড, বিক্রিয়া 170°C, বিক্রিয়াটা লিখবে। আচ্ছা, তারপরে চলে আসি 4.12, এটা আমরা করে ফেলেছি C2H4O2, ঠিক আছে। C2H4O2 মানে CH3 COOH, এর সাথে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, প্রথম দিকের একটা পেজে ছিল, এটা রিপিট হয়েছে। অবস্থান ঘটিত সমবায়বতা কাকে বলে? ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? ক্যাটিনেশন ধর্ম কাকে বলে পড়ে নেবে। ক্যাটিনেশন ধর্ম জানি কি, যে ধর্মের জন্য কার্বন পরমাণু দীর্ঘ শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল বা শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল যৌগগুলো তৈরি করতে পারে, সেটাই হলো ক্যাটিনেশন ধর্ম। অবস্থান ঘটিত সমবায়বতা বলার কিছু নেই, প্রোপান 1 অল, প্রোপান 2 অল, এরকম করে একটা দেখিয়ে দেবে কিছু অবস্থান ঘটিত সমবায়বতার ক্ষেত্রে দেখিয়ে দেবে। এরপর চলে আসি 249 পেজ নম্বর 249। 249 পেজের আমাদের দিয়েছে প্রথম অ্যাসিটোনে কোন কার্যকরী মূলক থাকে? 1.15, এটাতে হচ্ছে কিটোন, এটা আগে একবার মনে করা হয়েছে। উত্তরগুলো আমি লিখছি, অপশন সি ইজ কারেক্ট। অ্যাসিটোনে কোন কার্যকরী মূলক থাকে? কিটোন। তারপরে দিয়েছে হচ্ছে 2.17 দিয়েছে CH3 CO
CH3 কিটোন মানে প্রোপানন, এটার নাম প্রোপানন। আইইউপ্যাক নেম বলেছে এটা লিখতে প্রোপান 1 অল, এটার সংকেত লিখতে বলেছে, এর অথবাই দিয়েছে, এটার আইইউপ্যাক নাম তাহলে হলো প্রোপানন। আইইউপ্যাক নেম লিখতে বলেছে, আর অথবাই দিয়েছে হচ্ছে প্রোপান 1 অল, এর ক্ষেত্রে সংকেত লিখতে বলেছে তাহলে CH3 CH2 CH2 OH। এক নম্বর কার্বনে একটা OH গ্রুপ আছে তাই 1 অল হয়েছে, তিনটে কার্বন যুক্ত যৌগ তাই প্রোপান 1 অল। ওকে, আচ্ছা ডিনেচার স্পিরিটের উপাদান কি বললাম না, পেরে যাবে। ডিনেচার 2.18 এ দিয়েছে ডিনেচার স্পিরিট, ডিনেচার এটা অনেকবার দিয়েছে, ভালো করে পড়বে আর একটুখানি এবছরের প্রশ্নটা ফলো করার চেষ্টা করবে। আপাতত আমার কাছে নেই, এখন কাছাকাছি দেখতে হবে কোথায় আছে। তারপরে চলে আসি 3.9, একটু আগেই বললাম 3.9 যে ইথানলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ার শর্ত মানে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে মানে হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া, এটা লিখতে দিয়েছে এস্টারিফিকেশন বিক্রিয়াটা লিখতে দিয়েছে, ভালো করে পড়বে, ইম্পর্টেন্ট, দুটো পেজে পেলাম। আচ্ছা ইথিলিনের অসম্পৃক্ততা প্রমাণ করো, বলার কিছু নেই, ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া CCl4 অনুঘটকের উপস্থিতিতে ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করবে। 4.12 হয়ে গেছে, 4.12 এর অথবা হচ্ছে 4.12 আমরা আগে করে ফেলেছি আগের পেজেই, ওই আগের বিক্রিয়াটা দেখতে পাচ্ছ তোমরা। 4.12 তে কি প্রশ্ন দিয়েছে, একটা বিক্রিয়া দিয়েছে দেখতে পাচ্ছ। ওকে, এই বিক্রিয়াটা আমরা আগে পড়ে ফেলেছি। কার্যকরী মূলক পড়ে ফেলেছি। প্রোপানলে কোন কার্যকরী মূলক থাকে? প্রোপানল মানে অ্যালডিহাইড, মানে CHO কার্যকরী মূলক থাকে, অ্যালডিহাইড মূলক। ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়াটি লেখো, পারবে। ইথিলিনের বিক্রিয়া আমরা জানি কি কি কন্ডিশনে লাগে, মানে ইথিলিন থেকে পলিথিন প্রস্তুতি বিক্রিয়াটা করিয়ে দেওয়া আছে, পড়ে নেবে। আচ্ছা 254 ক্ষেত্রে আমরা চলে যাই 254 পেজের পর। পেজ নাম্বার 254, এবার আমরা 254 পেজটা করব। 254 পেজটাই আজকে শেষ, এটা দিয়ে শেষ করে দেবো, 10 নম্বর পেজ হচ্ছে। তো একটা ভিডিওতে বাকি পেজগুলো আমি কমপ্লিট করব, দুটো ভিডিও একটা ভিডিওতে কমপ্লিট করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। কার্বাইড গ্যাস বাতিতে 1.15 কোশ্চেন নাম্বার, আগেও বলে দিয়েছি। কার্বাইড গ্যাস বাতিতে হচ্ছে অ্যাসিটিলিন জলে, তাহলে এটা উত্তর হলো অ্যাসিটিলিন। তারপরে চলে আসি আমাদের স্টেফলনের মনোমার কি, পারবে। স্টেফলনের মনোমার আমরা জানি, দুটি কার্বনযুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে ইথেন, দুটি কার্বনযুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম লেখো, ইথেন, সংকেতটাও লিখে দেবে। জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর পলিমারের একটি করে উদাহরণ দাও, পারবে করতে। জৈব ভঙ্গুর কি বলে দেবে, জৈব অভঙ্গুর। জৈব ভঙ্গুর হচ্ছে আমাদের পলিল্যাকটিক অ্যাসিড, অভঙ্গুর হচ্ছে পলিথিন। ওই একটা করে এক্সাম্পল দিলাম, তোমরা অনেক এক্সাম্পল দেওয়া আছে ভিডিও ক্লাসে, তোমরা সেটা ফলো করবে। 3.9 C2H6O, একটু আগে করে দিয়েছি, C2H6O মানে হচ্ছে ইথাইল অ্যালকোহল ডাইমিথাইল ইথার, C2H6O। 3.9 এ প্রশ্ন করা হয়ে গেছে। তারপরে মেথিলেটেড স্পিরিট কি বলা আছে, কি জিনিস। আচ্ছা ইথাইল অ্যালকোহলের সঙ্গে ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন কিভাবে পাবে, আমাদের গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে শোষণ করাতে হবে, জলাকোষী পদার্থ ইথিলিন পাওয়া যাবে। আচ্ছা CH3 CH2 CH2OH একটু আগে করলাম, আর ইউপ্যাক নাম কি। আচ্ছা উদাহরণ সহযোগে কার্যকরী মূলক এবং অবস্থানগত সমবায়বতার ব্যাখ্যা করো, এটাও আমরা করে ফেলেছি আগে। কার্যকরী মূলক ঘটিত এবং অবস্থান ঘটিত সমবায়বতা আমরা করে ফেলেছি, ঠিক আছে। এলপিজির গন্ধের কারণ কি, এলপিজি মানে হচ্ছে আমাদের গ্যাস, তার মধ্যে কি থাকে, মিথাইল মার্কাপটান C2H5SH। এলপিজির গন্ধ হচ্ছে C2
H5SH, এটা হচ্ছে ইথাইল মার্কাপটান। ইথাইল মার্কাপটান নামক একটা গন্ধযুক্ত পদার্থ মেশানো থাকে, না লিকেজ হয়ে গেলে আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো এই হলো আমাদের জৈব রসায়নের টেস্ট পেপার আলোচনা প্রথম দিনের ক্লাস। আশা করি তোমাদের প্রশ্নগুলো করিয়ে দিলাম সব 10টা পেজের। জৈব রসায়ন থেকে যা যা প্রশ্ন এসছে সব প্রশ্নই আমি কভার করে দিয়েছি। পরের ভিডিওতে কাল বা পরশু আমি নেক্সট ভিডিওটা আপলোড করব, বাকি মনে হয় 8টা না 9টা পেজ আছে, ওটা কমপ্লিট করে তোমাদের দেবো। তো জৈব রসায়নের আর কোনো সমস্যা থাকবে না টেস্ট পেপারে। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তো বুঝতেই পারছি টেস্ট পেপারে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসে, একই টাইপের প্রশ্ন। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, প্রত্যেক একটা আলাদা খাতা করবে টেস্ট পেপার সমাধানের জন্য। যতদিন না আমাদের নতুন টেস্ট পেপার বেরোচ্ছে, টেস্ট পরীক্ষা হবে কিনা এখন বোঝা যাচ্ছে না, যদি হয় তখন টেস্ট পেপার বেরোবে না, নিশ্চয়ই সরকার থেকে কোনো একটা টেস্ট পেপার বার করবে আমাদের কাছ থেকে মডেল প্রশ্ন নিয়ে, তো সেটা তখন আমরা করব। তার আগে আমরা এই টেস্ট পেপারটা আস্তে আস্তে চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করে ফেলি এবং আস্তে আস্তে এগিয়ে যাই মাধ্যমিকের দিকে, এবং মাধ্যমিক প্রস্তুতি এভাবে আমরা নিতে থাকবো। ভালো করে তোমরা লিখবে, বারবার পড়বে, যেগুলো করিয়ে দিচ্ছি। আর লেখার সময়, ভিডিওটা দেখার সময় টেস্ট পেপারটা হাতের কাছে রাখবে, তাহলে তোমাদের প্রশ্নগুলো লিখতে হবে না, উত্তরগুলো জাস্ট করে নিতে পারবে। এটাই তোমাদের কাজ। ঠিক করে দেখে, ভিডিওটা সম্পূর্ণ দেখে, ভালো করে শুনে, এবং প্রত্যেকে বলবে এইভাবে যদি করিয়ে দিই সেটা তোমাদের সুবিধা হবে কিনা। যদি বলো তবেই আমি পরের ভিডিওটা তৈরি করব। এটা তোমরা ভালো করে সবাই করো, ভালো করে পড়াশোনা করো, এই বলে আজকে শেষ করছি। পরের দিন, পরশু দিন আমি সেকেন্ড পার্ট, যেটা আমাদের কয়েকটা পেজ বাকি থাকলো, সেটা করে জৈব রসায়নটা টেস্ট পেপার সলিউশন কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আমরা পরে দিয়ে আবার ফিরে আসবো। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো। আজকে এই বলেই শেষ করছি।